একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ, সৃষ্টি, গঠন এটা সহজ বিষয় নয়। এই আন্দোলন করতে গিয়ে আমাদের মাঝ থেকে আমরা যাদেরকে হারিয়েছি চিরতরে, যারা জীবন দিয়েছেন এবং এখনো পর্যন্ত কষ্টময় জীবন, বিষাদময় জীবন যাপন করছেন, পঙ্গুত্ব বরণ করছেন, ওনাদের সকলকে আমি আজকে আপনাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও সমবেদনা। বন্ধুরা, আমাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠা এই দিনে হয়েছিল 1972 সালের 15ই ফেব্রুয়ারি। এই দিনে আত্মপ্রকাশ করেছে এই দল। তাহলে অনেকের কাছ থেকে শোনা গেছে, অভিযোগ আকারে শোনা গেছে, ওরা কেন আলাদা করে দল করে, আঞ্চলিক দল করে আন্দোলন করেছে, এটারও প্রশ্ন রয়েছে। এবং এটা আদৌ একটা পার্টি কিনা সেভাবে প্রশ্ন রয়েছে। বা অনেকে বলে থাকে এটা উগ্র যুগ্ম জাতীয়তাবাদী সংগঠন। পার্টি হলো উদ্দেশ্য লক্ষ্য পরিপূরণের হাতিয়ার, অর্থাৎ যাকে অবলম্বন করে অধিকার স্বাধিকার প্রতিষ্ঠা করা যায়, সে উদ্দেশ্য লক্ষ্য থাকে এবং রূপরেখা থাকে, রণনীতি রণকৌশল থাকে, সেভাবে সেটা প্রতিষ্ঠা লাভ করে। তো অনেকে আমাদের মধ্যে দেখা যায় ভুইফোর সংগঠন, একটা নামকাওয়াস্তে সংগঠন, দালালি সংগঠন, এভাবে দেখা যায় যারা নিজেদেরকে পার্টি দাবি করে। কিন্তু আসলে যার রূপরেখা নাই, যে দলের উদ্দেশ্য লক্ষ্য নাই সুনির্দিষ্টভাবে, সেটা কি দল হইতে পারে? সেটা গ্রুপ হইতে পারে। যেমন অনেকের অস্ত্র থাকতে পারে, কিন্তু ডাকাতেরও তো থাকতে পারে। তাই আজকে বুঝতে হবে কোন দল কোন পার্টি আসলে সত্যিকার অর্থে এই যে অন্ধকারে নিমজ্জিত, অধিকার বঞ্চিত, স্বাধিকার হারা মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ অস্তিত্ব হারাতে বসেছে এই জনগোষ্ঠী, এদের জন্য আসলে কারা ভাবছে, সত্যিকার ভাবে কারা ভাবছে, কথায় নয়, কাগজে কলমে নয়, বাস্তবে কারা আসলে সত্যিকার অর্থে এই মানুষের জন্য ভাবছে, কাজ করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, এটাই আজকে ভাববার বিষয়। বন্ধুরা, আমাদের পার্টিকে অনেকে উগ্র সাম্প্রদায়িক পার্টি বলেছিল সমতলের, কিন্তু বিষয়টা হলো, আমি অতীত ফিরে যাই যে এই আজকে দিনে আমার অনেক কিছু স্মরণ হচ্ছে। সেই যে একটা আশা আকাঙ্ক্ষা, সেই যে একটা স্বপ্ন নিয়ে সেই 53 বছর আগে এটা সৃষ্টি করা হয়েছে। অনেক চড়াই উতরায়, অনেক ইতিহাস, অনেক ঘটনা প্রবাহ নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে। আমাদের অনেক বন্ধুরা হয়তো ভাবেন, বলেন ওরা কেন আলাদা করে করলো, কিন্তু দোষ দিচ্ছি না, ব্যাখ্যার খাতিরে, বিশ্লেষণের খাতিরে বলছি যে বন্ধুরা, আমরাও তো জাতীয় জীবনের সাথে, জাতীয় রাজনীতির সাথে সঙ্গে থাকতে চেয়েছিলাম। তাই তো এমএন লারমা রেলওয়ে হাই স্কুলে হেডমাস্টার ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সঙ্গে ছিল। এই বর্তমান নেতা সন্তু লারমা মহোদয় তো জাতীয় পর্যায়ে দলের ছিল, আমরাও তো তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখনই আমরা দেখলাম শুধু কথার মধ্যে, শুধু দু একটা কাজের মধ্যে, ওরা যে করে নাই তা না। এমএন লারমার জেল থেকে মুক্তি, সন্তু লারমার জেল থেকে মুক্তি থেকে শুরু করে ওনাদের যে অবদান নাই সেটা আমরা বলবো না। কিন্তু যে বিষয় সারা বাংলাদেশের একটা অবস্থা, পার্বত্য অঞ্চলের একটা অবস্থা, সেই অবস্থাকে অনুধাবন করতে পারেন নাই। কারণ এমএন লারমা বলেছিলেন যে কোনোদিন বিষধর সর্পের ছবলের কামড় খান নাই, সে বুঝতে পারবে না সাপের কি কামড়ে বিষ। আর যে উপজাতি নয়, যে আদিবাসী নয়, সে ভদ্রলোক বুঝতে পারবেন না আদিবাসী মানুষের কি যন্ত্রণা, কি বেদনা। এটা এমএন লারমা বলেছেন। তাই ওনারা বুঝতে পারেন নাই।
পার্বত্য চট্টগ্রামের এবং সমতলের আদিবাসী মানুষ যে আজকে বিলুপ্ত হতে চলেছে, জমি থেকে উচ্ছেদ হতে চলেছে, এই বাস্তবতা ওনারা অনুধাবন করতে পারেন নাই বিদায় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই, আমাদের সমস্যাকে ওনারা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন নাই বিদায় আমাদের বিষয়ে এগিয়ে আসতে পারে নাই। জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ বাংলার ওনারা যথাযথভাবে এগিয়ে আসতে পারে নাই। তখনই ভারত ভাগ হচ্ছিল, দেশ ভাগ হচ্ছিল, তখন ভাগের যে একটা নীতিমালা ছিল, মুসলিম প্রধান অঞ্চলগুলো পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে আর অমুসলিম অঞ্চলগুলো ভারতের সাথে অন্তর্ভুক্ত হবে, এমনি নীতিমালা ছিল। কিন্তু সেই রেডক্লিফ মিশন তা হতে দেয় নাই। এই পার্বত্য চট্টগ্রামের মানুষ ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, ভারতের পতাকা রাঙামাটিতে উত্তোলন করেছিল, বান্দরবনে বার্মার পতাকা উত্তোলন করা হয়েছে। এই উত্তোলনের কারণে হলো অপরাধ, যার ফলে কাপ্তাই বাঁধের দেওয়া হলো, যার ফলে সূত্রপাত। আমাদেরকে যেখানে নয় সেখানে ফেলে দেওয়া হলো, আমাদের মন মানছিল না, বলছিলাম, তাই বলে আমাদের উপরে এই আঘাত, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, যার ফলে সূত্রপাত। সেই থেকে আমরা দেখলাম আমাদেরকে শত্রু ভাবা হচ্ছে, আমাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, বিতরণ করা হবে, এই আশা নিয়ে আমরা দেখলাম ভবিষ্যৎ অন্ধকার। তাই এই পার্টির সৃষ্টি, এই আন্দোলনের সৃষ্টি, এই জন্য আমাদের সৃষ্টি এবং এই সমস্ত বর্তমান পর্যন্ত চলমান আন্দোলন। চুক্তি হয়েছে, চুক্তি হয়ে কি হয়েছে? বেঈমানি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এরকম অবস্থাতে অনিশ্চিত অবস্থা, যে ৭১ স্বাধীন হয়েছে দেশ, সেই থেকে জরুরি অবস্থা, সেই থেকে সামরিক শাসন, সেই থেকে অপারেশন দাবানল, এরপরে অপারেশন উত্তরণ থেকে আমরা উত্তরণ এখনো হতে পারি নাই বন্ধুরা। এখনো অনিশ্চিত জীবন, রুদ্ধশ্বাসকর অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা দিয়ে আমাদের চলতে হচ্ছে। যেমন দেখেন না আজকে দেশের কি হাল, দেশের হাল কি হচ্ছে। আমরা এখনো পর্যন্ত আশা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের আশা প্রত্যাশা, কিন্তু ধীরে ধীরে আজকে ৬ মাস অতিক্রান্ত হয়েছে। মানুষ কি পাচ্ছে, কি দেখছে? এখানে এখনো চরম আইন শৃঙ্খলার অবনতি, ছিনতাই, ডাকাতি, চুরি, চামারি সবকিছু হচ্ছে, আইন শৃঙ্খলার চরম অবনতি। উচ্চ পর্যায়ে মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি নাই, বেসামরিক বেসরকারি বিনিয়োগ নাই, অর্থনৈতিক অবস্থা এখনো ভঙ্গুর, স্থবিরতা দেখা দিয়েছে। এই অবস্থাতে আমাদের যেতে হচ্ছে অনিশ্চিত অবস্থার মধ্যে। এখনো সেখানে যে ইচ্ছে করে রাস্তায় বসে যায়, ঢাকার মধ্যে দেখা যায় রাস্তা অবরোধ। কিছুদিন আগে তিতুমির কলেজের অবরোধ, সব মানুষের দুঃখ দুর্দশা দুর্ভোগ বেড়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেরকম অবস্থা রয়েছে। এই অবস্থাতে এখনো সরকার বলছে আমরা আগে সংস্কার করি, আগে শেখ হাসিনার বিচার করি, তারপরে নির্বাচন। আর কেউ বলতেছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এখনো দ্রব্যমূল্য, যদিও শাকসবজির দাম কিছু কমেছে, বাকিগুলো কমে নাই। জ্বালানির দাম বেড়েছে, হ্যাঁ, সেখানে জ্বালানির জন্য আরো বেশি আমাদের মানুষের ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা অরাজক অবস্থা। এই অরাজকতার ভিতর দিয়ে আমি আমাদের পার্বত্য অঞ্চলে একটা উদাহরণ দিই। সর্বশেষ এটা সরকারি অনুষ্ঠান, আঞ্চলিক পরিষদের উদ্যোগে ফুটবল ও ব্যাডমিন্টন খেলা হয়েছে এই রাঙামাটি স্টেডিয়াম, মারি স্টেডিয়ামে। সেজন্য ডিএসএর থেকে, জেলা প্রশাসন থেকে, আঞ্চলিক পরিষদের তরফ থেকে চাওয়া হয়েছিল। ওনারা কি বললেন জানেন? আমাদের যেহেতু ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট মাঠটা খারাপ হবে, কাজে মাঠটা অর্ধেক নেন। কথা তো বুঝতে পারছেন না? বুঝাইতে পারি না বন্ধুরা। এখানে আঞ্চলিক পরিষদের সরকারি অনুষ্ঠান করতেছে, কি সরকারি প্রোগ্রাম? কি তারুণ্য উৎসব 2025।
সারা দেশের তরুণদের সরকার জাগাইতে চায়, তারাই ভবিষ্যৎ, সেটা কথা তো ঠিক আছে। তারই সুরে সুরে সুর মিলিয়ে আঞ্চলিক পরিষদ ফুটবল খেলা দিয়েছে, ব্যাডমিন্টন খেলা দিয়েছে এবং একটা সেমিনার করেছে জেলা পরিষদে। সেই ফুটবলের জন্য, খেলার জন্য মাঠ চাওয়া হয়েছে, জেলা প্রশাসন থেকে, ডিএসএর থেকে, ক্রীড়া সংস্থা থেকে বলা হলো অর্ধেক নেন। এটা কি আপনি মস্কারি পেয়েছেন নাকি? কোথায় আছেন আপনারা? কি আইন আছে? কি বুঝেন আপনারা? জেলা প্রশাসক এখানে আসছেন, অথচ রাঙ্গুনিয়া বাড়ি, উনি আমাদের খুব সদর খলান, ঘনিষ্ঠ, আমার দেখা হয়েছিল, উনি আমাদের খুবই আপনজন মনে করেন। কিন্তু আপনি জানেন, জেনেও জানেন না, জানতে হবে। আপনি সরকারের প্রতিনিধি, সরকারের কোনো ভুল হলে মানুষের কাছে সেটা মিশ্র প্রতিক্রিয়া হবে, এটা বুঝতে হবে। হয়তো আপনাকে জানান দিবে না, আমি জানান দিচ্ছি যে আঞ্চলিক পরিষদ আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অ্যাফেয়ার্স বডি, সর্বোচ্চ সংস্থা। আপনি আঞ্চলিক পরিষদের অধীন, সরকারের অধীন, সেটা ঠিক আছে, আঞ্চলিক পরিষদ একটা সরকারের অংশ। এটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা সন্তোলামাকে পুড়িয়ে দেওয়া হয় নাই, এটা সরকারকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের লজ্জা, সবাই আছে এখানে, সামরিক বাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আপনাদের চোখের সামনে পুড়ে দেওয়া হলো। কোথায় গেলেন আপনারা? আঞ্চলিক পরিষদের জন্য খেলা হবে, মাঠটা দিতেছেন অর্ধেক, অর্ধেক মাঠে খেলা যায়। আপনি ফুটবল খেলেন নাই কোনোদিন? অর্ধেক মাঠে ফুটবল খেলা যায় না, দিলে সবকিছু দিতে হবে। আর তাছাড়া এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা যেন অতি স্বল্প সময়ের মধ্যে দেওয়া হয় জেলা পরিষদের হাতে। ক্রীড়া, এটা যেন দেওয়া হয়, ক্রীড়া ক্ষেত্রে দিয়েছে, আপনি জেলা প্রশাসন এটা রাখতে পারেন না, এটা দিয়েছে জেলা পরিষদে দিয়ে দেবেন অচিরে, আপনার কাছে আহ্বান জানানো হচ্ছে। বন্ধুরা, যেই জন্য বলছি, আজকে আপনারা দেখেন যে ঢাকায় কোনোদিন সেরকম হয় নাই। ঢাকায় যখনই, সেটা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব তো জাতিসংঘে নিয়ে গিয়ে সে গ্রাফিতির একটা বই তো ওখানে দেখাইছে, মাহফুজ আনাম সাহেবকে ওখানে দেখাইছে। উনি আমাদের কারিগর, এরাই আমাদের ভবিষ্যৎ, ঠিক আছে, মাস্টার মাইন্ড বলেছেন। তারপরে সেটা যে এনসিসি, ওরা মতিঝিলের দিকে অফিস, ওরা সেটা ছাপাইছে, পিছনে দিছে কি 9-10 ক্লাসের জন্য গ্রাফিতিটা কি 5টা পাতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং আরেকটা হলো আদিবাসী পাতা। যখনই কেউ কিছু লোক গিয়ে ওখানে বিক্ষোভ দেখাইছে, অমনিতে সেটা বাদ দিয়ে দিচ্ছে, আদিবাসী পাতা কাটে গেছে। তো অনেক চিন্তা ভাবনা করে সরকারি সিদ্ধান্ত মতে তো সেটা হয়েছে। আর কিছু লোক গিয়ে সেখানে লাভালাভি করেছে, বাদ দিতে হবে, আপনি বাদ দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, দিচ্ছেন। আরো যারা প্রতিবাদ করতে গেছে তারা আগে ভাগে প্রস্তুত, পরিকল্পিতভাবে রয়েছে, দাঁড়িয়ে সেখানে লাঠি সোটা এবং ব্যাটের, ক্রিকেটের ব্যাট দিয়ে ওরা তৈরি, সেখানে পতাকা নিচেই সেখানে বাইরে রাখছে, সেই পতাকাও দিয়ে ছুড়ে মেরেছে, পতাকাটাও অপমান হয়েছে। এখন যদি একজন আদিবাসী যদি করতো সেটা অপরাধ, কিন্তু একজন বৃহত্তর জনগোষ্ঠীর লোক, সন্ত্রাসী লোক, সেইটা পতাকার অপমান করেছে, কোনো কিছু নাই। এই হলো আমাদের বৈষম্য বিরোধী সরকার, বৈষম্য বিরোধী দেশ। এই অবস্থা কারণে ওরা আঘাত করেছে। ওই মেয়েটা তো মারা যেত, তঞ্চুঙ্গা মেয়ে যে শ্রেষ্ঠা, রূপায়া শ্রেষ্ঠা তো মারা যেত যদি সমতলের একজন গারো যদি ওনাকে এভাবে না আগলাইয়া না রাখতো তো মেরে ফেলতো, পা ভেঙেছে, মাথায় আঘাত চরম ভাবে হয়েছে, মারা যেত। তাহলে ওরা কারা, কেন আঘাত করেছে? প্রতিবাদ আপনারা করতে পারেন, নিয়মতান্ত্রিক ভাবে করেন, এরা তো আপনাদেরকে মারা যায় নাই। নিরস্ত্র জনতা, ছাত্র জনতা গেছে সেখানে, তাদের উপরে হাত তুলছেন, পাশে পুলিশ দাঁড়িয়ে চেয়ে রয়েছে। কি দেশ সেটা? কোথায় আছি আমরা? তাহলে আজকে ঢাকায় কিন্তু এটাই ইতিহাস, আদিবাসীদের উপরে এভাবে কিন্তু হয় নাই। আমি দাবি করতে পারি আমি আদিবাসী, তো এটা আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, সময় নাই। কথা হলো, আদিবাসী বললে এটা আপনার গা জ্বলে কেন? মতামত স্বাধীনতা, ইউনূস সাহেব বলে না, আপনারা বলেন, সবকিছু বলেন, কিন্তু বললেও তো আবার এটা মাথা ফাটাই দেন। এটা কি ধরনের অবস্থা? তাহলে পুলিশ কি আপনার কথা শোনে না? পুলিশ কারা? এরা দাঁড়িয়ে চেয়ে থাকে কেন?
এই হলো অবস্থা। তো যাই হোক, এই বিষয়টা ওই বিষয়টা সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, আমরা অন্তর্বর্তী সরকার হইলেও আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য আবেদন করেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনে আবেদন করছি, সেটা সরকারের উপরে হবে। যেটা নমুনা দেখা যাচ্ছে যে সেটা হলো এরা এখনো যথাযথভাবে ইতিবাচকভাবে এখনো সাড়া পাওয়া যায়নি। বন্ধুরা, এই যে আমাদের আজকে এখানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি কেন, এই কারণে জনগণকে আরো সজীব করা, সাঙ্গা করার জন্যে। কারণ আমরা জানি জনগণই শক্তির মূল উৎস, জনগণই আন্দোলন করে পার্টি নেতৃত্ব দেয়, আর জনগণ সেখানে অনেক উপকার করেছে, এখনো করে যাচ্ছে। তবে জনগণের একটা অংশ যারা সুবিধাবাদী, যারা দালালিপনা করে, যারা নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থের জন্য লাফালাফি করে, এরা কিন্তু আমাদের বিরোধিতা করে। কিন্তু অপরাপর জনগণ, জনসাধারণ এখনো আন্দোলনের প্রতি সমর্থন রেখে চলেছে, সহযোগিতা করেছে, ওরাই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে। এবং এখনই আমরা যেটা ওনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সে মম লেলে শিশু নয়, নতুন করে জেগে উঠুন, নতুন করে এগিয়ে আসুন, কোমর সোজা করে দাঁড়িয়ে যান, যে ঐক্যবদ্ধ যদি হতে পারি তাহলে এই অধিকার কেউ দাবাইয়ে রাখতে পারবে না।